হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। এখন কারেন্ট মার্কেটের যা সিচুয়েশন, তাতে দেখবেন মার্কেট অনেকটাই ডাউন হচ্ছে এবং অনেক পোর্টফোলিও অনেকটা এক্সপেকটেশনের লেভেলের নিচে নেমে গেছে। দেখবেন আমি যা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি বা স্টকে করেছি বা কারেন্ট মার্কেটে অনেকটাই ডাউন, প্রফিট তো দূরের কথা, অনেকের লাল মানে রেড হয়ে গেছে, নেগেটিভই রিটার্ন দিচ্ছে। তখন একটা প্যানিক সৃষ্টি হয় মার্কেটে। যখন প্যানিক কি সৃষ্টি হয় না, এসআইপি বন্ধ করে দিচ্ছি, যদি লামসাম দিচ্ছিলাম বন্ধ করে দিচ্ছি, যে কি জানি কি হবে আর বন্ধ করে দিই। এই সেল, একটা র্যান্ডম সেল তৈরি হয়, যখন যা আছে সেল করে দিচ্ছি। তো এইরকম একটা যখন সিচুয়েশন হয়, তখনই দরকার পড়ে সঠিক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। যদি আমরা সঠিক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি জানি বা ফলো করি, তাহলে কিন্তু এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। যদি আমরা রিয়েল সিচুয়েশনটা জানি বা অ্যাকচুয়াল প্রসেস জানি যে কিভাবে এখান থেকে ওভারকাম করা যায় এবং কিভাবে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে সেই প্রপার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আমরা এই ভিডিওতে জেনে নেব যে কিভাবে এইরকম কারেন্ট মার্কেটে আমরা সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারি। সেটা স্টক হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে। তো স্পেশালি আজকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে আমরা দেখে নেব যে কিভাবে আমরা সঠিক মিউচুয়াল ফান্ড খুঁজে বের করতে পারি, এবং সেকেন্ড, সেই খুঁজে বের করার পর আমরা কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে ইনভেস্টমেন্ট করব বিভিন্ন এজ এবং তার ইনকামের কম্পেয়ার করে। আমার যা এজ এবং তার সঙ্গে আমার যে ইনকাম, সেটাকে কম্পেয়ার করে কিভাবে ইনভেস্টমেন্ট করা যায় তার স্ট্র্যাটেজি আমরা দেখব। তো বন্ধুরা, তার আগে এই কমপ্লিট ভিডিওটি এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য। আর প্লিজ দয়া করে কখনো কারোর পোর্টফোলিও কপি করবেন না। কারণ আমরা বলে থাকি, এই পাশের দাদা বা বন্ধু বা পাড়ায় বা রিলেটিভে জিজ্ঞেস করবে, দেখবেন কোথায় ইনভেস্টমেন্ট করেছিস, তাহলে আমি ওখানে করি। কেউ বললো যে এই মিউচুয়াল ফান্ডটা ভালো, এখান থেকে আমার প্রচুর রিটার্ন আসছে, এখানে ইনভেস্টমেন্ট করে দে। আবার কেউ বললো এই ইনভেস্টমেন্ট, এই মিউচুয়াল ফান্ড এটা ভালো না। তা আমরা কারোর কথা শুনে সে যেটাতে করেছে সেটাকে কপি করে আমিও ইনভেস্টমেন্ট করে দিলাম। এই ভুলটি দয়া করে কেউ করবেন না। কারণ কখনো কারোর পোর্টফোলিও কপি করতে নেই। আপনি বলবেন কেন, ভালো রিটার্ন আসছে তো ভালো, তো আমরা নিতেই পারি। ইভেন আমি বললেও আপনি নেবেন না। আমিও যদি আপনাকে কোনো মিউচুয়াল ফান্ড বলি, সেটাও আপনি নেবেন না। তার কারণ একটাই, কারণ কার কি রকমের, ধরুন কতটা কে রিস্ক নিতে পারে সেটা আমি জানি না। আমি কতটা রিস্ক নিতে পারবো সেটা আপনি জানেন না। আমি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট ঠিক করে রেখেছি, যে 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করব, না 10 বছরের জন্য করব, না 3 বছরের জন্য করব, সেটা আপনার জন্য নাও প্রযোজ্য হতে পারে। আপনি চাইছেন যেন 6 মাসের জন্য আমি ইনভেস্টমেন্ট করব, কেউ বলছে না আমি পুরো 60 ইয়ার্সের জন্য ইনভেস্টমেন্ট করব। তার মানে কি, টাইম হরিজন প্রত্যেকের আলাদা, ডিউরেশন প্রত্যেকের আলাদা, রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আলাদা, রিটার্ন কেউ বলবে যদি 20%-এর বেশি রিটার্ন হয় সেটা আমার জন্য, সেই রকমের মিউচুয়াল ফান্ড আমার জন্য অ্যাপ্লিকেবল। কেউ বলবে না না, ওটাতে যেমন বেশি রিটার্ন দিচ্ছে আবার ডাউনও বেশি হতে পারে, কারণ রিস্ক ফ্যাক্টরও বেশি থাকতে পারে, তার চেয়ে বেটার আমি 12%-এ হ্যাপি। আমার স্ট্যান্ডার্ড সবসময়ের জন্য মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 12-13% থাকবে, সেটা ভালো। তার মানে কি, এখানে রিটার্নটাও ডিফারেন্ট। তার মানে বিভিন্ন লোকের বিভিন্ন মানসিকতার, বিভিন্ন ধরনের তার টাইম ফ্রেম, তার রিটার্ন, তার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি প্রত্যেকের আলাদা। কখনো কারোরটা শুনে, কারোরটা দেখে, কারোর মতো করে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন না। আপনি প্রসেসটা জানুন। আজকে আমি এই ভিডিওতে এইখানেই হচ্ছে দেখার জায়গা, এখানেই বোঝার জায়গা, এখানেই হচ্ছে প্রসেস স্টাডি করার জায়গা, যেখানে আমি যদি আপনাকে প্রপার প্রসেস গাইড করতে পারি, যে কিভাবে আমি প্রপার মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারি, কিভাবে আমি ইনভেস্টমেন্ট করতে পারি, কি কি ফ্যাক্টর আমার মাথায় থাকা উচিত এবং কোন কোন জিনিসের প্রতি লক্ষ্য রাখা উচিত। আমার লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে, স্টক হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে। যদি আমি প্রপার প্রসেস জানি, আমি কারোর কথা শুনে ইনভেস্টমেন্ট করব না, আমি প্রপার প্রসেসটা ফলো করব। এই ভিডিওতে কমপ্লিট এই প্রসেস নিয়ে কথা বলবো, এবং কমপ্লিটলি এই ভিডিওটি ট্রেনিং এবং এডুকেশন পারপাসের জন্য। কোনো রেকমেন্ড করছি না যে এই মিউচুয়াল ফান্ডটাই ভালো, যেটা আমি একটু আগে বললাম। যদি আমি যদি বলি, আর যদি আমিও বলি
যে আমি ধরুন এই মার্কেটে ধরুন 15 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি যে কিভাবে কি প্রসেসে ইনভেস্টমেন্ট করা উচিত। কিন্তু আমি যদি কোনো একটা মিউচুয়াল ফান্ডের কথা বলি যে এটা ভালো, তখন আপনি তো ঘুরে আমাকে এটাই বলবেন যে আমি যেটা ভালো বললাম সেটা আপনার জন্য ভালো নাও হতে পারে। কারণ আমার মেন্টালিটি একরকম আছে যে যদি আমার যদি হাই রিস্কে মিউচুয়াল ফান্ড আমার খুব বেশি পছন্দ, কারণ ওটাতে হয়তো রিটার্ন ভালো দেয় কিন্তু রিস্কও বেশি, বাট আমি নিতে পারি। আপনি নাও নিতে পারেন, কারণ অনেকে রিস্ক বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। অনেকে ধরুন ইন্টেনশন আছে ধরুন 5 থেকে 10 বছরের, আমি এই বছরের জন্য ইনভেস্টমেন্ট করব, সেই রকম ক্যাটাগরির আমি মিউচুয়াল ফান্ড নিতে চাই। আপনি বলবেন না না, আমার টাইম হরিজন মোটামুটি 3 বছরের মধ্যে আমি ইনভেস্টমেন্ট করতে চাই। তার মানে কি, এইখানেই তো ডিফারেন্স দাঁড়িয়ে যাচ্ছে। কখনো কারোর শুনে কারোর দেখে নয়, কিন্তু যদি আমি প্রপার প্রসেস জেনে যাই, তাহলে সে যে কোনো টাইমের হোক, যে কোনো ইনকামের হোক, যে কোনো এজের হোক, যে কোনো রিস্ক প্যাটার্নের হোক, আমি আমার পছন্দের মিউচুয়াল ফান্ড খুঁজে পেতে পারবো। এইটাই হচ্ছে মজার ব্যাপার। কারণ দেখবেন একটা রিয়েল এক্সাম্পল দেখুন, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কোনো টিচার খুব ভালো ডিগ্রি করে নিয়েছে, খুব ভালো হাইফাই একটা লেভেলে পৌঁছে গেছে, ধরুন সেটা টিচার হতে পারে, ডাক্তার হতে পারে, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, কেউ হতে পারে, কিন্তু সে হোল নাইট মুভি দেখতে পছন্দ করে। তার মানে আমি কি ধরে নেব, ও তার মানে আমি যদি হোল নাইট মুভি দেখি তাহলে আমি ওই জায়গায় পৌঁছে যাব? ঠিক এইরকমই কখনো কারোর মতো না, আমি যদি প্রপার প্রসেসটা জানি যে কিভাবে ওই জায়গায় যাওয়া যায়, কতটা পরিশ্রম করলে, কি ওয়েতে পড়াশোনা করলে কিভাবে যাওয়া যায়, তবেই কিন্তু আমি সাকসেসফুল হতে পারি। আমি যদি একটা ম্যাথমেটিক্সের যদি প্রসেস না জানি, যদি আমি কোনো টিচার ম্যাম বা কোনো স্যার আমাকে অ্যান্সারটা বলে দিল যে এটার অ্যান্সার 100, বাস আমি হয়ে গেলাম, জেনে গেলাম, না, আমি প্রপার প্রসেস জানি না। তার জন্যই তো প্রসেস শেখানো হয়। কারণ আমি যদি প্রপার প্রসেস জানি, স্ট্র্যাটেজি জানি, তাহলে কারোর উপর আমাকে ডিপেন্ডেন্ট হতে হয় না। তো এই ভিডিওতে কমপ্লিট আপনি এমন কিছু প্রসেস জানবেন, এমন কিছু স্টেপস জানবেন, যেটা কেউ আপনাকে হয়তো এত ডিটেলসে বা ওই জিনিসগুলো আপনাকে বলবে না। তো কমপ্লিট প্রসেস যদি জেনে যান, আপনি প্রপার মিউচুয়াল ফান্ড নিজেই সিলেক্ট করতে পারবেন। কমপ্লিট ভিডিওটা দেখুন, ইন্টারেস্টিং প্রসেস আপনি জানতে পারবেন যে কিভাবে সঠিক মিউচুয়াল ফান্ড জানা। তা কি এই যে এখনো কারেন্ট মার্কেট সিনারিও, মার্কেট ডাউন হচ্ছে, মার্কেট আপ হচ্ছে, মার্কেট অনেকটা ক্র্যাশ করে যাচ্ছে, আমার পোর্টফোলিও আপ হচ্ছে না, আমি লসে চলছি, এই যে একটা প্যানিক, এটা ক্রিয়েট হবে না। আর যদিও বা হয়, সেটা ভীষণ রিলেটেড থাকবে। তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, মাস্ট অবশ্যই করে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই করে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিকে লাইক করবেন, এবং শেয়ারে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও, যেখান থেকে আপনি সহজে জানতে পারবেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের প্রপার স্ট্র্যাটেজি, মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার প্রপার স্ট্র্যাটেজি, কিভাবে সঠিক মিউচুয়াল ফান্ড খুঁজে পেতে পারবেন, আপনার পছন্দের মিউচুয়াল ফান্ড খুঁজে পেতে পারবেন, এবং ইনকাম ওয়াইজ, এজ ওয়াইজ, আমার বয়সের সঙ্গে আমার ইনকামে কম্পেয়ার করে কি ধরনের ইনভেস্টমেন্ট করা যায়। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যায় মিউচুয়াল ফান্ড সিলেকশনের স্ট্র্যাটেজি কি। তো স্ট্র্যাটেজি নাম্বার 1, রিস্ক নেওয়ার ক্যাপাসিটি। সেটা কিরকম? রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আমাদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হয়, কারণ আমি শুরুতেই বললাম প্রত্যেকের ডিফারেন্ট রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আছে। কিন্তু মিউচুয়াল ফান্ডের কেসে রিস্ক নেওয়ার ক্যাপাসিটি মেজারমেন্ট করব কি করে? কিভাবে আমি সঠিক মিউচুয়াল ফান্ড খোঁজার জন্য এই রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা আমাকে দেখতে হবে। সেটা কি হয় না, মিউচুয়াল ফান্ড বিভিন্ন ক্যাটাগরির হয়। আমি যদি আপাতত ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা বলি, সেখানে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, কিছু সেক্টরিয়াল মিউচুয়াল ফান্ড আছে। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে কি হয় না, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে রিস্ক একটু কম হয়, তেমনি রিটার্নও কম্প্যারিজন একটু কমই আসে। তার মানে মোটামুটি স্টেবল রিটার্ন বলা যেতে পারে। স্টেবল তো হয় না, মার্কেটে সবসময় আপ ডাউন থাকে, তো মোটামুটি ইন কম্প্যারিজন একটু বেটার, আর রিস্কটা অন্যান্যদের তুলনায় একটু কম। এটা হচ্ছে লার্জ ক্যাপ, যেখানে সবচেয়ে, আমি যদি নিফটি 50 ধরি, তার মানে সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট থাকে লার্জ ক্যাপে। তার মানে লার্জ ক্যাপ খুব বড় কোম্পানিগুলোকে নিয়ে একটা লার্জ ক্যাপ তৈরি হয়। যদি আমি নিফটি 50 ধরি, 50টা বড় কোম্পানি, যদি নিফটি 100 ধরি,
100টা বড় বড় কোম্পানি নিয়ে লার্জ ক্যাপ তৈরি হচ্ছে। তার মানে সেই লার্জ ক্যাপের যদি আমি সিলেক্ট করি, আমার রিস্ক ক্যাপাসিটিটা দেখি যে আমি কোন ধরনের মিউচুয়াল ফান্ড টাইপের রিস্কটা কতটা, সেটা আমাকে মেজার করার জন্য যদি দেখি, তাহলে লার্জ ক্যাপে রিস্কটা একটু কম কিন্তু রিটার্নও একটু কম। এরপরে আসি মিড ক্যাপ। মিড ক্যাপে কি হয় না, যেখানে খুব স্মল নয় খুব বড়ও নয়, মাঝামাঝি ক্যাটাগরির যে কোম্পানিগুলো হয় সেইগুলোকে নিয়ে তৈরি হয় মিড ক্যাপ। সেই মিড ক্যাপে কি হয়, রিস্কটা যে খুব বেশি তাও নয়, আবার খুব কম তাও নয়, মিডিয়াম রিস্ক, এবং রিটার্নও খুব হাইফাই তা নয়, আবার খুব কমও নয়, তার মানে মিডিয়াম রিটার্ন। তার মানে লার্জ ক্যাপের থেকে রিস্কটা একটু বেশি, লার্জ ক্যাপের থেকে রিটার্নটাও একটু বেশি, তার মানে রিস্কও হচ্ছে রিটার্নও আছে। এটা হচ্ছে মিড ক্যাপ। এবার আসছি স্মল ক্যাপ। স্মল ক্যাপে কি হচ্ছে না, স্মল ক্যাপে রিটার্ন হয়তো কখনো বেশি হচ্ছে, আবার হয়তো অনেকটা ডাউন হচ্ছে, এবং রিস্কটাও অনেক বেশি। কারণ স্মল ক্যাপই তো বেশি এফেক্টেড হয়। যদি কোনো রকম কোনো মিসহ্যাপেন হয়, কোনো ঘটনা ঘটে, দেখবেন স্মল ক্যাপই আগে এফেক্টেড হয়, কারণ ওদের ক্যাপিটাল কম, তো স্মল ক্যাপ স্বাভাবিকভাবে এফেক্ট আগে হবে। তো সেই জায়গাতে ডাউনটাও খুব ফাস্ট হয়, এবং রিটার্ন যদি পোটেন্সিয়াল ভালো থাকে রিটার্নটাও খুব ফাস্ট হয়, তার মানে রিটার্নও হাই রিস্কও হাই। তো এইভাবে 3টে ক্যাটাগরির রিস্ক প্যাটার্ন এবং তার সঙ্গে কম্প্যারিজন রিটার্নও আছে। তার মানে আমাকে ফার্স্ট দেখতে হবে যে রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আমার কতটা। এইটাকে জাজ করতে গেলে এই বিভিন্ন রিস্কের মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি আমাকে জানতে লাগবে। এটা হচ্ছে প্রাইমারি 3টে ক্যাটাগরি। এছাড়াও আরেকটা ক্যাটাগরি কি আছে না, সেক্টরিয়াল ফান্ড। সেক্টরিয়াল ফান্ডে কি হয় না, যেখানে বিভিন্ন ধরনের সেক্টরিয়াল আছে, মানে পার্টিকুলার সেক্টরকে লক্ষ্য করে ফান্ডগুলো তৈরি হয়। যেমন ধরুন টেকনোলজির উপরে ফান্ড, কোনো ধরুন ফার্মার উপরে ফান্ড, কোনোটাতে ধরুন আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রির উপরে ফান্ড, কোনোটাতে ধরুন ব্যাংকিং বা ফাইন্যান্সের উপরে ফান্ড, মানে বিভিন্ন সেক্টর একটা ক্যাটাগরির উপরে ফান্ডগুলোকে মিউচুয়াল ফান্ডগুলো তৈরি করা হয়। তার মানে সেখানে কি হচ্ছে, সেখানে রিটার্ন যদি বেশিও হয়, যদি কখনো ওই পার্টিকুলার সেক্টরে প্রবলেম হয় তাহলে পুরোটাই রিস্ক। তার মানে এখানে রিস্কটা আরো বেশি কাজ করে, কিন্তু যদি সেই সেক্টর ভালো পারফর্ম করে তাহলে রিটার্নও হয়তো ভালো হতে পারে। তার মানে সেক্টরিয়াল ফান্ড কোনো মিক্স নয়, সেক্টরিয়াল পার্টিকুলার সেগমেন্ট পার্টিকুলার সেক্টরের উপরে ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ডটা তৈরি করা হয়। তার মানে এখানে বিভিন্ন ফান্ড ওয়াইজ আমরা রিস্কটা জানলাম। তার মানে ফার্স্ট পয়েন্ট যে আইডেন্টিফাই দ্য রিস্ক, আমি কতটা রিস্ক নিতে পারি এবং কোন মিউচুয়াল ফান্ডের কতটা রিস্ক ক্যারি করে, এই জন্য রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা ফার্স্ট জাজ করতে লাগে। সেকেন্ড কি, রিটার্ন পারফরমেন্স। রিটার্ন পারফরমেন্স কিভাবে আমরা দেখি, কোনো মিউচুয়াল ফান্ডে দেখবেন, মিউচুয়াল ফান্ড আমি তো এমনি চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারি না, আমাকে রিটার্নটাও কম্প্যারিজন করতে পারি। তো রিটার্নটা যদি কম্প্যারিজন করতে লাগে, কিভাবে রিটার্ন কম্প্যারিজন করি, ধরুন মোটামুটি কোনো মিউচুয়াল ফান্ডে ধরে নিচ্ছি 6 মাস বা 1 বছরে খুব রিটার্ন দিয়েছে, আমরা বলি বাহ কি ভালো মিউচুয়াল ফান্ড, 6 মাসে 1 বছরে ধরুন 30% 40% রিটার্ন দিয়েছে। না বন্ধুরা, এইভাবে রিটার্ন ক্যালকুলেট হয় না। এইভাবে কোনো মিউচুয়াল ফান্ডকে দেখে আমরা বলতে পারি না খুব ভালো রিটার্ন দিয়েছে তার মানে এটা খুব ভালো না। আসল খেলা তো হয় যদি ধরুন 5 বছর 10 বছরের কম্পেয়ার করা হয়, তখনই আসল অ্যাকচুয়াল রিটার্নের কম্প্যারিজন ধরা পড়ে। কোনো মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়ালি রিটার্ন পারফরমেন্স জানতে গেলে পিছনে, যদিও বা এটা বারবার আমরা বলে থাকি, সামনের ভবিষ্যতে কি রিটার্ন দিতে চলেছে তার প্রেডিকশন কেউ করতে পারে না, কেউ না, আমিও না, কেউ বলতে পারে না। তার মানে শুধু আমরা পিছনের রিটার্নটাকে ক্যালকুলেট করে একটা অ্যাজিউম করতে পারি যে এই ফান্ডের পারফরমেন্স কেমন। তার মানে আমি যদি পিছনের 5 বছর, 3 বছর থেকে 5 বছর, 5 বছর থেকে 10 বছর, 10 বছর কোনো কোনো মিউচুয়াল ফান্ডে পাওয়া যায়, কোনো কোনো পাওয়া যায় না, তবে যতটা সম্ভব পিছনে পেছানো যায় ততটা সম্ভব পিছনে গিয়ে আমাকে রিটার্নটা কম্পেয়ার করতে লাগে যে কত পার্সেন্ট রিটার্ন ক্যারি করছে। তার মানে কোনো পার্টিকুলার 1 বছর 2 বছর 6 মাসে রিটার্ন দেখে আনন্দ হওয়ার কোনো জায়গা নেই। হতে পারে কোনো 1 বছরে ধরুন 50%, 70%, 80% রিটার্ন দিয়েছে, তো কি হয়েছে, 5 বছরে কত দিয়েছে, 10 বছরে কত দিয়েছে, কারণ যত লম্বা সময় যাবে তত এই রকম
মানে বিভিন্ন রিস্কগুলোকে কাটিয়ে যেতে হয়। কখনো মার্কেট খুব ডাউন হচ্ছে, কখনো আপ হচ্ছে, কখনো ডাউন, কখনো ক্রাইসিস মুভমেন্ট, এতগুলো পেরিয়ে গিয়ে একটা রিটার্ন জেনারেট হচ্ছে। তার মানে যত লম্বা সময়ের আমি রিটার্ন জেনারেট করে দেখব, তত আমি তার ফান্ডের ক্যাপাসিটি বুঝতে পারবো যে এর ফান্ডের ফান্ডামেন্টাল কেমন, এই ফান্ডের ক্যাপাসিটি কেমন রিটার্ন জেনারেট করে। তার মানে রিটার্ন পারফরমেন্স এভাবে আমাকে চেক করতে লাগে। আর সবচেয়ে বড় জিনিস কি, যদি আজকে আমি ইন্ডেক্স ফান্ডের কথা বলি, ইন্ডেক্স ফান্ডের রিটার্ন তো মোটামুটি ইন্ডেক্সেরই মতো দেয়। কারণ আমি যদি নিফটি 50কে ধরি, তার মানে নিফটি 50-র যা সিলেকশন আছে স্টক, যা যেভাবে নিফটি 50-র যা সিলেকশন আছে সেটাকে ফলো করে কোনো মিউচুয়াল ফান্ড, তার মানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড যেগুলো আছে, ইন্ডেক্স যেগুলো বলি, যেগুলোর এক্সপেন্স রেশিও অনেক কম থাকে, মোটামুটি ইন্ডেক্সের মতোই রিটার্ন দেয়। যদি আজকে নিফটি 50 10% দিচ্ছে, তো ইন্ডেক্স মোটামুটি 10% দিচ্ছে। তার মানে এটা একদম চোখ বন্ধ করে বলা যেতে পারে যে সেম জিনিসকেই কপি করে চলছে। তার মানে ইন্ডেক্সের যা হয়, তো সেটার সঙ্গে সবসময়ের জন্য আমরা রিটার্নটাকে আমাদের চেক করতে লাগে। ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ডের রিটার্ন যদি 10% হয় আর ইন্ডেক্সের রিটার্ন যদি 1% হয়, তার মানে আমাকে ধরে নিতে হবে 1% বেশি রিটার্ন হয়েছে। সেটাকে আমরা কি বলছি? আলফা। তার মানে রিটার্ন যদি চেক করতে হয় কোনো মিউচুয়াল ফান্ডের, আলফা আমাকে চেক করতে লাগে। আলফা মানে ইন্ডেক্সের থেকে কত বেশি পার্সেন্টেজে রিটার্ন আমাকে দিচ্ছে কোনো মিউচুয়াল ফান্ড, সেটাকে বলছে আলফা। কতটা বেশি রিটার্ন পাচ্ছি আমি, এটা হচ্ছে আলফা। কোনো মিউচুয়াল ফান্ডের আলফা চেক করতে লাগে। সেই রিটার্নটা আমরা কিভাবে চেক করি না, সবসময়ের জন্য কোনো ইন্ডিভিজুয়াল মিউচুয়াল ফান্ডকে ইন্ডেক্সের সঙ্গে কম্পেয়ার করে রিটার্নটা আমাকে দেখতে লাগে। যদি ইন্ডেক্স 10% রিটার্ন দিচ্ছে, আমার মিউচুয়াল ফান্ড যদি 9% রিটার্ন দিচ্ছে, তার মানে 1% ডাউন, কম রিটার্ন দিচ্ছে। আর যদি আমার মিউচুয়াল ফান্ড 11% দিচ্ছে, মানে 1% বেশি, মানে আমার আলফা 1। তার মানে 1% বেশি রিটার্ন দিয়েছি। রিটার্ন তো কারোর সঙ্গে কম্পেয়ার করতে লাগবে, নাহলে আমি জানবো কি করে যে কোনটা বেটার হয়েছে। আমার মিউচুয়াল ফান্ডে ধরে নেই অন এন এভারেজ 12% করে রিটার্ন দিয়েছে, আমি কি বলবো খুব ভালো? কিন্তু ভালো কখন বলবো? যদি কারোর সঙ্গে আমি কম্পেয়ার করতে পারি। কার সঙ্গে কম্পেয়ার করছি না, ইন্ডেক্সের সঙ্গে। আর ইন্ডেক্স মানে কি, মার্কেটের যে ব্রডার ইন্ডেক্স আছে, নিফটি 50 হতে পারে, নিফটি 100 হতে পারে, মিড 50 হতে পারে, যে কোনো যে ইন্ডেক্সের সঙ্গে কম্পেয়ার করছি, সেই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের আমাকে রিটার্নের সঙ্গে কম্পেয়ার করতে লাগবে যে তার থেকে কত বেশি দিয়েছে না তার থেকে কম এসছে। তার মানে যতটা সম্ভব পিছনে 5 বছর, 10 বছর, 3 বছর যতটা পিছনে যায় ততটা আমার জন্য বেটার। তাহলে আমি প্রপার রিটার্নের কম্প্যারিজনটা করতে পারবো। নেক্সট স্ট্র্যাটেজি কি? AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা কি না, যে কোনো মিউচুয়াল ফান্ডের একটা অ্যাসেট সাইজ থাকে। মানে ধরুন এই মিউচুয়াল ফান্ডের অনেকেই তো ইনভেস্ট করছে কোনো মিউচুয়াল ফান্ডে, সেটা SIP থ্রু হতে পারে, লামসামের থ্রু হতে পারে। তো যত টাকা জমা পড়ছে সেই টোটাল কমপ্লিট অ্যাসেটস, তাকে বলছি অ্যাসেট সাইজ, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। মানে একটা মিউচুয়াল ফান্ডের টোটাল অ্যাসেট ক্যাপাসিটি কত। মানে কোনো মিউচুয়াল ফান্ডে যদি অ্যাসেট হিউজ থাকে, আমরা কি ধরে নিই, বাহ কি ভালো মিউচুয়াল ফান্ড, অনেক অ্যাসেট, মানে অনেক টাকা। ধরুন 30,000 কোটি টাকার তার অ্যাসেট, 30,000 কোটি টাকা জমা হয়েছে, এতজন এত টাকা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে। আমরা বলি নিই, তাহলে যদি এই মিউচুয়াল ফান্ডে সবাই করে থাকে, তার মানে এটা খুব ভালো। আবার কোনো মিউচুয়াল ফান্ডে দেখলাম ধরুন 100 কোটি টাকা, তার মানে হতে পারে একটা ডাউট থাকে মনের মধ্যে, বোধহয় এই মিউচুয়াল ফান্ডটা আননোন বা অতটা রেপুটেটেড নয়, বা কোনো তো একটা গন্ডগোল আছে, বা এর হতে কিছু অতটা পারফরমেন্স ভালো নেই, বা কোনো একটা কারণে এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কম, মানে অ্যাসেট সাইজ কম, মানে যত টাকার টার্নওভার, যত টাকার অ্যাসেট এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়েছে তার ক্যাপাসিটি কম। তার মানে এখানে একটা ভাববার বিষয় আছে, এখানে আমাদেরকে ডিসিশন নেওয়ার আছে যে আমি কীরকম অ্যাসেট সাইডের, মানে কত অ্যাসেট সাইজের হলে মিউচুয়াল ফান্ড আমার জন্য বেটার হতে পারে। দেখুন অ্যাসেট সাইজ জেনারেলি এটাকেই বলছি আমরা, যে কোনো মিউচুয়াল ফান্ডের লামসাম হোক, SIP থ্রু হোক, যতজন ইনভেস্টমেন্ট করেছে তার কমপ্লিট সাইজটাকে বলছি অ্যাসেট সাইজ। এইবার ধরে নিই কোনো একটা মিড ক্যাপ বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, একটা স্মল ক্যাপের মিউচুয়াল ফান্ডে যদি আজকে 30,000 কোটি টাকার ক্যাপিটাল হয়, যদি অ্যাসেট সাইজ হয়, তার মানে হিউজ, অনেকেই ইনভেস্টমেন্ট করেছে এবং প্রচুর টাকা দাঁড়িয়ে গেছে, মানে বিশাল বড় হাতি হয়ে গেছে বলতে পারেন একটা মিউচুয়াল ফান্ডে, এত টাকা জমা পড়েছে। তার মানে একটা মিউচুয়াল ফান্ডের অ্যাসেট সাইজ আমাকে দেখতে লাগে, যদি খুব বেশি হয়
দেখুন তো, যদি আমার কাছে বেশি টাকা এসে যায়, আমি ধরে নিন, আপনিও ভাবুন, ধরুন আপনার কাছে এখন ধরুন 100 কোটি টাকা হঠাৎ করে পেয়ে গেলেন, আপনি কি করবেন? কোথায় দিই কোথায় না দিই, এটা খরচা করছি, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, তার মানে কি মিসম্যানেজমেন্ট। এটা চাই আর না চাই এটা হবেই। আর যদি আমার কাছে একটা প্রিসাইজ, একটা ক্যালকুলেটেড টাকা থাকে, তাকে আমি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারছি। ঠিক তেমনিভাবে অ্যাসেট সাইজের একটা মিডিয়াম, একটা এক্সপেক্টেড সাইজ হওয়া উচিত। আনএক্সপেক্টেড সাইজ যদি হয়, সেখানেও কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই যে প্রচুর অ্যাসেট আছে তার মানে বোধহয় বেশি রিটার্ন আসবে। এটা ঠিক এইরকম না। তার মানে অ্যাসেট সাইজও একটা ফ্যাক্টর। বেশি অ্যাসেট থাকলেও যে ভালো রিটার্ন দিবে আমার মানে, উপরন্তু ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে এই জিনিসটা। কারণ এই ফান্ড ম্যানেজার ডিসাইড করে যে আমি কোথায় ইনভেস্টমেন্ট করব, কতটা ইনভেস্টমেন্ট করব এবং কতটা রিটার্ন আনবো। আমি আজকে মনে হলো যে না, এখানে বেশি ইনভেস্টমেন্ট করে দিই, এখান থেকে ভালো আসবে, এখানে করে দিই, এখান থেকে ভালো আসবে। কতটা আনতে পারছি, তার মানে সেই ফান্ড ম্যানেজারের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে। এবং কত টাকা এই মিউচুয়াল ফান্ডের জন্য সবাই ইনভেস্টমেন্ট করেছে, সেই টাকার প্রপার ডিস্ট্রিবিউশন সঠিক ওয়েতে, কনসেন্ট্রেটেড ওয়েতে ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা। তার মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা যতটা, খুব ছোটটাও ভালো না, আবার খুব বেশিটাও এইরকম কনফিউজিং। তার চেয়ে মিডিয়াম ক্যাটাগরি, মোটামুটি ধরে নিই 2000 কোটি থেকে 20,000 কোটি যদি একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ধরি, তার মানে এইরকম একটা রেঞ্জ। তার মানে যেখানে মোটামুটি মিড সাইজের অ্যাসেট যদি থাকে, তাহলে তাকে কন্ট্রোল করা যায় এবং একটা সাফিসিয়েন্ট এক্সপেকটেশন আমরা রাখতে পারি। কিন্তু খুব কম হলেও যেমন সন্দেহ দানা বাঁধে যে খুব কম অ্যাসেট তার মানে মিউচুয়াল ফান্ডটা ভালো নয়, আবার খুব বেশি হলেও এই ধরনের কনফিউশনগুলো থাকে। তার মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটাও আমাকে চেক করতে লাগে যে এর অ্যাসেট কত আছে একটা মিউচুয়াল ফান্ডের, মানে কত টাকা জমা হচ্ছে, এসআইপি লামসাম দিয়ে কত ইনভেস্টার এটাতে ইনভেস্ট করেছে, যার ফলে এই মিউচুয়াল ফান্ডটা কিভাবে রান করতে পারে, কত জায়গাতে অ্যালোকেশন হতে পারে, কতগুলো স্টক কিনতে পারে। কারণ আলটিমেটলি এগুলো তো স্টকে গিয়ে ইনভেস্টমেন্ট হচ্ছে, কারণ আমরা স্টকে করছি না ডাইরেক্টলি, বাট মিউচুয়াল যে ফান্ড ম্যানেজার আছে সে তো বিভিন্ন স্টকে, গভর্নমেন্ট সিকিউরিটি, বিভিন্ন জায়গাতে অ্যালোকেট করছে। তার মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট একটা ভালো পয়েন্ট। এরপর আসছি এক্সপেন্স রেশিও, যেটা আমরা সবাই জেনারেলি ইগনোর করে যাই, দেখার চেষ্টাই করি না, শুধু মিউচুয়াল ফান্ডের পিছনে দৌড়ে বেড়াই। এই ফান্ড ভালো, এই ফান্ড খারাপ, এটা মিড না স্মল, সব ঠিক আছে, কিন্তু যেটা মেজর পার্ট এক্সপেন্স রেশিও। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা খরচা আছে, একটা এক্সপেন্স রেশিও আছে। সেই খরচাটা কি না, সেই খরচাটা হচ্ছে ধরুন ফান্ড ম্যানেজমেন্ট করা, এই যে ফান্ড ম্যানেজার বললাম, ফান্ডকে ম্যানেজমেন্ট করা, সেলস প্রমোশন, অ্যাডমিন চার্জেস, বিভিন্ন ধরনের যে খরচাপাতিগুলো হয়, সেই তাদের তো স্যালারি দিতে হচ্ছে। আমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম, সেই মিউচুয়াল ফান্ডকে যারা কন্ট্রোল করছে, সেই এমপ্লয়ীদেরও তো একটা খরচ আছে, তাদেরও তো প্রমোশন, তাদেরও তো বিভিন্ন ধরনের অ্যাডমিন চার্জেস আছে, বিভিন্ন ধরনের খাতে খরচা হচ্ছে। সেই খরচাটা আসবে কোথা থেকে? আমাদের থেকে। তার মানে আমরা যে ইনভেস্টমেন্ট করছি, আমাদের টাকাতেই ওদের স্যালারি হচ্ছে, ওদের খরচ বেয়ার করা হচ্ছে। সেই সব মিলিয়ে একটা মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও ক্যালকুলেট হয়। তার মানে কি, কোনো মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যত বেশি হবে, তার মানে আমার খরচা বেশি হচ্ছে। আমি ধরে নিই অন অ্যান অ্যাভারেজ, আমি যদি ধরে নিই যে 1%, একটা মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও 1%, তার মানে কি, আমি যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করি, তার মধ্যে যদি আমার এসআইপি, আজকে ধরো আমি এসআইপি করলাম, আমার 100 টাকা করে এসআইপি হচ্ছে, তার মানে 100 টাকা করে ওই মিউচুয়াল ফান্ডে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমার ইনভেস্টমেন্ট কত টাকার হচ্ছে? 99 টাকা। 1 টাকা মিউচুয়াল ফান্ড হাউস নিয়ে নিচ্ছে খরচা বাবদ। এটাই হচ্ছে এক্সপেন্স রেশিও। তার মানে এক্সপেন্স রেশিও যত বেশি হবে, তার মানে খরচা বেশি। এবার আপনি বলবেন 1 টাকাতে কি আছে? অনেক হয়, কারণ এই 1 টাকা যতবার আমি ইনভেস্টমেন্ট করব, ততবার 1 টাকা করে কাটবে, এটা খেয়াল রাখবেন। 1% এক্সপেন্স রেশিও মানে এটা নয় যে একবারই কেটে নিল, না, যতবার আমি ইনভেস্টমেন্ট করুন, প্রত্যেক মাসে ধরুন আমি 100 টাকা করে দিচ্ছি, তার মানে 1 টাকা করে প্রত্যেক মাসে কেটে যাচ্ছে। এটা আমার খরচা, আমাকে এক্সপেন্স রেশিও বেয়ার করতে হচ্ছে। তার মানে 1 টাকা করে আমি এক্সপেন্স করছি, তার মানে 99 টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। ঠিক এমনি হবে সমস্ত ইনভেস্টরের কাছ থেকে 1% করে খরচা কাটছে। তো মিউচুয়াল ফান্ড এভাবেও তার খরচা পোষাচ্ছে এইভাবে। তার মানে এই এক্সপেন্স রেশিও যত বেশি হবে কোনো মিউচুয়াল ফান্ডের, আমার খরচা তত বেশি হবে, মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কমবে, খরচা অ্যামাউন্ট বাড়বে। তার মানে যদি 2% হয়, তার মানে 2 টাকা দিয়ে দিচ্ছে হচ্ছে ওখানে।
ঠিক তেমনিভাবে এক্সপেন্স রেশিওটাও আমাদের মাথায় রাখতে হয়। নেক্সট আমরা দেখব এক্সিট লোড। এই এক্সিট লোড কি জিনিস না, যে কোনো মিউচুয়াল ফান্ডের একটা এক্সিট লোড থাকে। কারণ দেখুন বন্ধুরা, এই যে প্রসেসগুলো বলছি এগুলো যদি ইগনোর করেন তাহলে অ্যাকচুয়াল মিউচুয়াল ফান্ড সিলেকশনে ভীষণ টাফ। কারণ এটাই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। এরপর তো আমরা দেখব যে কোন এজে কি ইনকামে কিভাবে আমরা সিলেক্ট করব, কিন্তু তার আগে এই বেসিক প্যারামিটারগুলো আমাদেরকে জানতে লাগবে যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে। কারোর কথা শুনে নয়, কেউ এগুলো আপনাকে ডিটেলসে বলবে না। আপনাকে এই জিনিসগুলো যদি আপনি একবার জেনে যান তাহলে নিজেই আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডের এই প্যারামিটারগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এটা লার্জ ক্যাপ না মিড ক্যাপ, তার মানে কতটা রিস্ক আছে, এটার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট করো, কত টাকা এতে ইনভেস্টমেন্ট করেছে, বেশি হচ্ছে না কম হচ্ছে না মিডিয়াম সাইজের ইনভেস্টমেন্ট আছে। এবার আমরা দেখে নেবো যে এটার এক্সপেন্স রেশিও কি আছে, বেশি খরচা হয়ে যাচ্ছে না তো, আমি ইনভেস্টমেন্ট করলাম দেখা গেলো ম্যাক্সিমাম খরচাই চলে গেল, এটাও আমাকে দেখতে লাগছে। এরপর দেখতে লাগছে এক্সিট লোড। এক্সিট লোড কি, যে কোনো মিউচুয়াল ফান্ডে কোনো মিউচুয়াল ফান্ডে দেখবেন যদি আমি 1 বছরের মধ্যে রিডিম করে নিই তাহলে আমাকে ধরুন, আমি এক্সাম্পল নিচ্ছি, ধরুন 1% এক্সিট লোড লাগে। তার মানে আমার এক্সপেন্স রেশিও তো 1% দিতেই হচ্ছে, প্লাস আমার সেল ভ্যালুর উপরেও 1% কেটে যাবে, কারণ এক্সিট লোড দেওয়া আছে ওখানে 1%। আমাকে এটাও খেয়াল রাখতে হয় কোনো মিউচুয়াল ফান্ড সিলেকশনে যে এক্সিট লোড আছে কি নেই, যদি থাকে তার কন্ডিশন কি আমাকে সেটা মাথায় রাখতে হয়। ধরুন যদি কোনো মিউচুয়াল ফান্ডের আমি যদি 2 দিনের মধ্যেও রিডিম করে নিই তাতেও কোনো এক্সিট লোড লাগবে না, 0। আবার কোনো মিউচুয়াল ফান্ড আছে ধরুন যদি 3 বছরের মধ্যে যদি আমি রিডিম করি তাহলে আমার এক্সিট লোড দিতে হচ্ছে। তার মানে ডিফারেন্ট মিউচুয়াল ফান্ডের ডিফারেন্ট এক্সিট লোডের ক্রাইটেরিয়া আছে। মানে এক্সিট লোড মানে সেল, মানে বেরিয়ে যাচ্ছে, সেল করে দিচ্ছি বা রিডিম করে নিচ্ছি, তখন কোনো চার্জেস কাটবে কি কাটবে না সেটাকে বলছি এক্সিট লোড। তো সুতরাং এই এক্সপেন্সটা এটাও একটা খরচা, এই এক্সপেন্সটাও আমাকে দেখতে লাগছে কি কার এক্সিট লোড কতটা আছে কোন মিউচুয়াল ফান্ডে। তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা স্টেপস আমাকে জেনে নিতে হচ্ছে, এটাকে বলছি প্রপার স্ট্র্যাটেজি, যে অ্যাকচুয়াল মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে গেলে আমাকে কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হয়। এইবার আমরা দেখব যে বিভিন্ন ইনকাম এবং এজের হিসাবে আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, কিভাবে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করা উচিত বিভিন্ন এজ এবং তার বিভিন্ন ইনকামের প্যারামিটার ওয়াইজ। কমপ্লিটলি এই ভিডিওটি ট্রেনিং এবং এডুকেশন পারপাসের জন্য কোনো রেকমেন্ড করছি না যে এই মিউচুয়াল ফান্ডটাই ভালো। এখানে আমরা দেখে নিই যে বিভিন্ন এজ এবং ইনকামের ক্যাটাগরিটা কিভাবে হচ্ছে। ধরে নিই প্রথম আমি মোটামুটি যদি এজটাকে আমি সেগ্রিগেট করি, ধরুন কারোর 20s এজ মানে 20-র এজ চলছে, 30-এর এজ আর 40-এর এজ। আমি যদি আপাতত এই 3টে ব্র্যাকেটে ভাগ করি, মানে ধরুন 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, যেটাকে বলছি 20-র এজ, 30-এর এজ, 40-এর এজ। এই এজটাকে আমি 3টে ভাগে ভাগ করলাম। এবার তার সঙ্গে আমি ইনকামটাকে ভাগ করছি। ধরে নিই আমি আপাতত ধরছি বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ইনকামের ক্যাপাসিটি আছে, আমি ইন জেনারেল একটা জাস্ট এক্সাম্পল হিসাবে নিচ্ছি। এটা আপনারা ধরে নেবেন না যে এতটাই ইনকাম হয়, না, বিভিন্ন এজের বিভিন্ন ইনকাম করার অনেকের ক্যাপাসিটি আছে। তো অন অ্যান এভারেজ একটা স্ট্যান্ডার্ড যদি ধরে নিই, ধরুন প্রথম ইনকাম রেঞ্জ রাখলাম যে আপ টু 2 থেকে 2.5 লাখ কি 3 লাখ পর্যন্ত। 3 লাখের নিচে যাদের ইনকাম তাদের কেসে কি হবে, এরপরের ব্র্যাকেট হচ্ছে ধরুন 3 থেকে 8 লাখ কি 9 লাখ। 3 থেকে 9 লাখের মধ্যে কিরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত। আরেকটা ধরুন 9 লাখ বা তার উপরে 10 লাখ, 11 লাখ, 12 লাখ বিভিন্ন ধরনের এই রেঞ্জের ইনকাম আছে। তার মানে আমি এজ প্লাস ইনকাম এই দুটোকে পাশাপাশি রাখলাম, 20s-এর এজ, 30s-এর এজ, 40s-এর এজ। আর প্রত্যেকটা এজের রেসপেক্টে ইনকাম যদি আমি ভাগ করি, ধরুন 20s-এর এজ, 30s-এর এজ, 40s-এর বিভিন্ন এজের ইনকাম ক্যাটাগরি রাখলাম যে 3 লাখের কম, 3 লাখ থেকে 9 লাখ আর 9 লাখ এবং তার উপরে, এই 3টে স্ল্যাবে ভাগ করলাম। তার মানে 3টে এজ ক্যাটাগরি, 3টে ইনকাম ক্যাটাগরি। এইবার আমরা দেখে নিই, ফার্স্ট আমরা ধরি 20s-এর এজ, মানে 20-র মধ্যে, 20তে যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, তার মানে 20 থেকে 30 যেটাকে বলছি 20s-এর এজ, সেই 20s-এর এজে আমি ধরে নিচ্ছি প্রথম ব্র্যাকেট ফার্স্ট ইনকাম ক্যাটাগরি যে 3 লাখের মধ্যে যাদের ইনকাম,
তাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। সেই কেসে যাদের 20s এজে এবং ইনকাম 3 লাখের কম, সেই কেসে কিন্তু আমাকে দেখতে হবে যে তার ইনকাম, তার মানে ইনকাম কম, 20s এজ, তার মানে সবে সবে চাকরি পেয়েছে এবং স্যালারিও হয়তো খুব একটা বেশি নয়, বা ইনকাম যা করছে ইনকাম ক্যাপাসিটি খুব একটা বেশি নয় কিন্তু এজটাও কম। তার মানে সেই হিসাব যদি করি তাহলে মোটামুটি ধরে নেবে, এটা কমপ্লিটলি এটা এডুকেশনের জন্য দেখাচ্ছে, এটা জাস্ট এটাকে কোনো একদম পারফেক্ট ধরবে না যে এটাই বোধহয় রাইট কোনো ফর্মুলা, না, এটা আমার এক্সপিরিয়েন্সের বেসিসে, আমি এতদিন যা দেখেছি, যা শিখেছি, সেই বেসিসে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হলে মোটামুটি একটা আইডিয়াল বলা যেতে পারে। তো আমি ধরে নিই যে 20 থেকে 30 মানে 20s এজে যদি 3 লাখের মধ্যে যাদের ইনকাম হয় তাদের ধরে নিই 25%, অ্যাটলিস্ট 25% একটা ফিক্সড ইনকাম ক্যাটাগরিতে থাকা উচিত। ফিক্সড ইনকাম ক্যাটাগরি মানে কিরকম না, ফিক্সড ইনকাম মানে ফিক্সড বলে তো কিছু হয় না, মোটামুটি একটা স্টেবল রিটার্ন বা ইনকাম আসবে এমনি কিছু ইনস্ট্রুমেন্ট, সেটার হচ্ছে টোটাল ইনভেস্টমেন্টের 25%, যেমন স্টেবল ইনকামের মধ্যে মোটামুটি রিলেটিভলি স্টেবল বলা যেতে পারে, একটু নির্ভরযোগ্য জায়গা, যেটা থেকে আমার মোটামুটি একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ এখান থেকে আমি এরকম কাছাকাছি একটা জানা রিটার্ন পেতে পারি, কাছাকাছি একটা রিলেটিভ রিটার্ন আসবে। যেমন ধরুন পিপিএফ হতে পারে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড হতে পারে, ন্যাশনাল পেনশন স্কিম হতে পারে, ফিক্সড ডিপোজিট হতে পারে। তো এই ধরনের যেগুলো রিলেটিভলি স্টেবল, মোটামুটি একটা নোন রিটার্ন আসতে পারে, একটা স্টেবল রিটার্ন, সেইটাকে বলছি আমরা যে 25% একটা ফিক্সড রিটার্নের মধ্যে রাখা উচিত। তার মানে 25% ফিক্সড রিটার্ন আর 75% মার্কেট ইনভেস্টমেন্ট। মার্কেট ইনভেস্টমেন্টের মধ্যে কি না, সেখানে সেই 75%কে যদি আবার আমি ব্রেকডাউন করি, যে 75%কে যদি আমি নিই, টোটাল 100% যদি ধরে নিই একে, তার মানে এই 75%কে দুভাগে, দুটো পার্সেন্টেজে ভাগ করছি, একটা হচ্ছে 65%, একটা 35%। 65% লার্জ ক্যাপ বা নিফটি ইন্ডেক্সের মধ্যে থাকলে ভালো, লার্জ ক্যাপের দিকে একটু বেশি রাখতে হবে 65%, আর 35% মিড ক্যাপের দিকে যাওয়া যেতে পারে। স্মল ক্যাপ না, স্মল ক্যাপে রিস্ক আছে, বয়স কম, স্যালারি এত বেশি নয়, তো এতটা রিস্ক না নেওয়াই ভালো। তার মানে 65% লার্জ ক্যাপ বা কোনো ইন্ডেক্স, নিফটি মিউচুয়াল ফান্ডের দিকে, আর ধরুন 35% মিড ক্যাপের দিকে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এবার আসছি, যদি ইনকাম পরের স্ল্যাবে হয়, ধরুন ইনকাম আগের থেকে বেড়েছে, তার মানে ধরুন 3 থেকে 9 লাখের যদি ইনকাম হয়, 3 থেকে 9 লাখের ক্যাটাগরি যদি ইনকাম হয় 20s এজে 3 থেকে 9 লাখ যদি হয়, তো সেখানে ইনভেস্টমেন্ট প্যাটার্নটা কেমন হচ্ছে না, সেখানেও 25% ফিক্সড রিটার্নের দিকে যাচ্ছে, পিপিএফ, এনপিএফ, এই ধরনের যে ফিক্সড ইপিএফ, এই ধরনের যে ফিক্সড রিটার্ন ক্যাটাগরির মধ্যে আছে, তো সেগুলোকে আমি 25%-এর মধ্যে ধরলাম, আর 75% মার্কেটের ইনভেস্টমেন্ট। তার মধ্যে 30% লার্জ ক্যাপ বা ইন্ডেক্সের নিফটির দিকে, 40% মিড ক্যাপ। তার মানে এখানে একটু রিস্ক নেওয়া যেতে পারে, কারণ আমার ইনকামটাও বেড়েছে, তার মানে একটা ভালো ইনকাম বেড়েছে, এজও কম, এবং 30% স্মল ক্যাপের দিকে রাখলাম, কারণ আমার এখানে রিস্কটা বেশি নিতে পারবো, কারণ আমার এজটা অনেক কম, আমার কাছে টাইম আছে রিকভারি করার, তার মানে রিস্ক নেওয়া যেতে পারে, কারণ ইনকামও বেড়েছে, বয়সও কম আছে রিলেটিভলি, তার মানে এখানে আমি স্মল ক্যাপে যেতে পারি, 30% পর্যন্ত স্মল ক্যাপে দিতে পারি, 40% মিড ক্যাপের দিকে যেতে পারি, আর 30% লার্জ ক্যাপের দিকে যেতে পারি। এরপরে আসছি এজ 20, কিন্তু ইনকাম আরো বেশি, কত, 9 লাখ বা তার বেশি, তার মানে এখানে আমার ইনকামটা অনেকটাই বেশি আছে। তো সেই জায়গাতে কি করব আমরা পার্সেন্টেজটা না, 20% ফিক্সড রিটার্নে যাব, 80% মার্কেটে যাব। 20% ফিক্সড রিটার্ন মানে যা বলেছি ফিক্সড, মোটামুটি রিলেটিভলি একটা নোন পার্সেন্টেজ বা ফিক্সড রিটার্নের মতো আশা করতে পারি, এফডি হতে পারে, পিপিএফ হতে পারে, ইপিএফ হতে পারে, এনপিএস হতে পারে। তো এই ধরনের মোটামুটি যে রিলেটিভলি নোন রিটার্ন পেতে পারি, সেগুলোকে স্টেবল একটু রিটার্ন বলছে, তার জন্য স্টেবল পোর্শনে রাখছি আমি 20%, আর কমপ্লিট 80% আমি মার্কেটে দিচ্ছি। 80% মার্কেটের মধ্যে কত পার্সেন্ট, তার যদি ব্রেকডাউন করি কত হচ্ছে,
25, 40, 35, 25 লার্জ ক্যাপ বা নিফটি, 40 মিড ক্যাপ, 35 স্মল ক্যাপ। এই রেশিওতে, এই পার্সেন্টেজে আমি ব্রেক করতে পারি। নেক্সট আছে 30 রেজ, মানে 30 থেকে 40 রেজের ইনভেস্টমেন্ট প্যাটার্ন কেমন হওয়া উচিত, যেখানে ধরুন এখন তো আর 20 এজ নেই, যে এজ অনেক কম, লায়াবিলিটি কম আছে, কিন্তু এই 30 এজে কিন্তু লায়াবিলিটি বাড়তে শুরু করেছে। হতে পারে কেউ কারোর ফ্যামিলি দায়িত্ব বেড়েছে, তখন ধরুন বিবাহিত জীবন হতে পারে, তখন সেই সময় অন্যান্য মেডিকেল এক্সপেন্স বা অন্যান্য খরচপাতিরও বাড়তে শুরু করবে। তার মানে একটু দায়িত্ব বেড়ে যাবে, কারণ এজটা বাড়ছে 30 থেকে 40, এই এজে 30 এজটাতে একটু রেসপন্সিবিলিটি বাড়ে। তো সেইভাবে আমাকে ইনভেস্টমেন্ট প্যাটার্ন সিলেক্ট করতে হচ্ছে। তার মানে যদি 30 এজে ধরে নিই যে আমার ইনভেস্টমেন্ট যে ইনকাম, সেই ইনকামের রেঞ্জ বিলো 3 লাখ, 3 লাখের মধ্যে যদি ইনকাম হয়, তাহলে সেখানে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াটা কেমন দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াবে 30-70, 30% একটু স্টেবল। এখানে কিন্তু পার্সেন্টেজটা একটু বাড়লো 30% স্টেবলের দিকে, কারণ বেশি রিস্ক নেওয়া যাবে না, একটু কম নিতে হবে। তার জন্য 30% একটু স্টেবল রিটার্নের দিকে যেতে বলছি, যেখানে পিপিএফ, এনপিএস, ফিক্সড ডিপোজিট, এই ধরনের যে মোটামুটি স্টেবল ইনকাম, তো সেই দিকের দিকে 30% আমাকে ইনভেস্টমেন্ট করতে লাগবে। আর 70% মার্কেটে দিতে পারি। এই 70-র মধ্যে আমি যদি ভাগ করি, 70% যে মার্কেট, তার মধ্যে 70% লার্জ ক্যাপের দিকে এবং 30% মিড ক্যাপ, কারণ এখানে একটু সেফেস্ট ওয়েতে আমাকে ভাবতে হবে, সেগ্রিগেশনটা করতে হবে, কারণ আমার এজ বেড়েছে, ইনকামও কিন্তু কম, 3 লাখের কম। তার মানে এখানে বেশি রিস্ক নেওয়া যাবে না, স্মল ক্যাপ একদমই না। তার মানে এখানে মিড ক্যাপ আমার দাঁড়াচ্ছে 30% এবং লার্জ ক্যাপ দাঁড়াচ্ছে 70%, কারণ ইনকামটা আমার কম আছে, এজও আমার বেড়েছে, দায়িত্ব বেড়েছে। এরপরে আসি 30 এজের যদি ইনকামটা বাড়ে, এজ যেমন দায়িত্ব বেড়েছে, এজ বেড়েছে একটু, 30 এজে যদি ইনকামটা বাড়ে, তাহলে প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে। ইনকাম কত হচ্ছে না, এবার ধরে নিচ্ছি ইনকাম 3 থেকে 9 লাখ। তো 3 থেকে 9 লাখ যখন ইনকাম হচ্ছে, তার মানে আমার ইনকাম যেহেতু বেড়েছে, আমার পার্সেন্টেজটা একটু চেঞ্জ হবে। কিরকম না, এখানে স্টেবল ইনকামে যাচ্ছে 25% আর 70% মার্কেটে যাচ্ছে। 25% স্টেবল ইনকাম মানে যেটা রিলেটিভলি নোন কেস, যেটা আমাদের ফিক্সড রিটার্ন আসে, এফডি, পিপিএফ, এনপিএফ এগুলো আসছে, আর 75% মার্কেটে যাচ্ছে। 75%-এর মধ্যে কত পার্সেন্ট ব্রেকআপ দাঁড়াচ্ছে, 60-30-10, 60% লার্জ ক্যাপ, 30% মিড ক্যাপ আর 10% স্মল ক্যাপ। একটু রিস্ক নিতে পারি, কারণ আমার ইনকামটা বেড়েছে। মিড ক্যাপে একটু বাড়লো 30%, কারণ একটু রিস্ক নেওয়া যেতে পারে, এবং 60% কিন্তু লার্জ ক্যাপ বা নিফটির দিকে থাকছে, কারণ এজ বেড়েছে, ইনকাম বাড়লেও আমাকে এইরকম সেগ্রিগেশনের মধ্যে যেতে হবে, বেশি রিস্ক নিতে পারবো না। এরপরে সেই 30 এজে যদি ইনকাম আরো বাড়ে, মানে 9 লাখ বা তার বেশি, যেহেতু ইনকাম বেড়েছে অনেকটাই, সেক্ষেত্রে সেম রেশিও থাকছে 25-75, 20% স্টেবল রিটার্ন 25%, আর 75%-এর মধ্যে যদি ব্রেকআপ করি, তাহলে দাঁড়াচ্ছে 50% লার্জ ক্যাপ, 35% মিড ক্যাপ আর 15% স্মল ক্যাপ। তার মানে এখানে একটু রিস্ক নিলাম, কারণ ইনকামটা অনেকটাই বেশি। তার মানে যেহেতু ইনকামটা বেশি হচ্ছে, রেসপন্সিবিলিটি বেড়েছে, এজও বেড়েছে, তবুও একটু রিস্ক নিতে পারবো, কারণ ইনকাম বেড়েছে। তা সেক্ষেত্রে 25% আমার থাকছে স্টেবল রিটার্নে, স্টেবল ইনকামের দিকে, আর 75 থাকছে মার্কেটের দিকে। 75 মার্কেটের মধ্যে আমার থাকছে 50% লার্জ ক্যাপের দিকে, 35 থাকছে আমার মিড ক্যাপ এবং 15% থাকছে স্মল ক্যাপ। নেক্সট আমরা দেখব 40 এজ, মানে রিস্ক একদম বেশি নেওয়া যাবে না, দায়িত্ব অনেক বেশি। তার মানে এমন কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না যেখানে আমার রিস্ক খুব বেড়ে যায়। 40 এজ মানে 40 থেকে 50 যে রেঞ্জ, সেখানে যদি ইনকাম দেখি আমার 3 লাখের কম আছে, তাহলে এখানে 50-50 রেশিওতে ভাগ করা যেতে পারে। 50% স্টেবল ইনকাম
স্টেবল রিটার্নের দিকে, মানে ধরুন এনপিএস, পিপিএফ, ইপিএফ, এই ধরনের এফডি, এই ধরনের স্টেবল রিটার্নের দিকে যেতে লাগছে, 50% দিতে লাগছে। আর 50%-এর মধ্যে বলতে পারেন 100%ই লার্জ ক্যাপ, বা 90-10% বলতে পারেন যে 90% লার্জ ক্যাপ, 10% মিড ক্যাপ, এটা করা যেতে পারে। আর না হলে 100%ই লার্জ ক্যাপ। এটা গেল যদি 3 লাখের কম ইনকাম হয়, অথচ এজ আমার 40s to 50s। যদি আমার 40s-এর এজ হয়, যেহেতু ইনকাম কম, রিস্ক একদমই না, তার মানে স্টেবল রিটার্নের দিকে 50% দিতেই হবে। আর 50% মার্কেটে আমি যেতে পারি, তবে লার্জ ক্যাপের দিকে থাকতে হবে 100%ই, বা খুব জোর ম্যাক্সিমাম যদি হয়, যদি একটু রিস্ক নেওয়া যায়, যে 90% লার্জ ক্যাপের দিকে, 10% মিড ক্যাপের দিকে করা যেতে পারে। এরপরে আসি ইনকাম যদি আমার বাড়ে, মানে যদি 3 লাখ থেকে 9 লাখের রেঞ্জে হয়, তাহলে এখানে কিন্তু 60-40 রেশিওতে ভাগ হচ্ছে। তার মানে 60% আমার থাকছে মার্কেট রিটার্ন, আর 40% স্টেবল রিটার্ন। 40% স্টেবল রিটার্নের মধ্যে যেগুলো থাকছে আমার পিপিএফ, এনপিএস, ইপিএফ, এগুলো থাকছে। আর 60%-এর মধ্যে যদি আমি ব্রেক করি, তাহলে সেখানে 60%-কে আমি মার্কেটে নিতে পারি। 60%-কে মার্কেটে নিতে পারি, যেহেতু আমার ইনকাম বেড়েছে, ইনকাম একটু বেশি, তো সেক্ষেত্রে একটু রিস্ক নেওয়া যেতে পারে। 75% লার্জ ক্যাপের দিকে আর 25% মিড ক্যাপের দিকে। তার মানে মিড ক্যাপ একটু বাড়িয়েছি, আর 75% লার্জ ক্যাপের দিকে যাচ্ছি, যেহেতু আমার ইনকামটা একটু বেড়েছে, বাট বেশি রিস্ক নিচ্ছি না। এরপরে আসছি যদি আমার ইনকাম আরো বাড়ে, লাস্ট ইনকাম রেঞ্জ যদি 9 লাখ বা তার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, যদি 9 লাখের বেশি হয়, তাহলে এখানে 30-70 রেশিওতে ভাগ করতে পারি। মানে 30% আমার স্টেবল রিটার্নের দিকে, আর 70% মার্কেট রিটার্ন। যেহেতু ইনকামটাও বেড়েছে, তাই 70% মার্কেটে দিচ্ছি এবং 30% স্টেবল রিটার্ন। 70%-এর যে মার্কেট রিটার্ন, তার মধ্যে যদি ব্রেকডাউন করি, 70% লার্জ ক্যাপে আর 30% মিড ক্যাপ, এই দুটো সেগমেন্টে করা যেতে পারে। তো এই কমপ্লিট এজ ওয়াইজ ইনকামের বেসিসে যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, কমপ্লিটলি আমার নিজের এক্সপিরিয়েন্সের বেসিসে, এডুকেশন পারপাসের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইরকম একটা যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি, এবং মিউচুয়াল ফান্ডের যে প্রসেসগুলো বললাম, সেই প্রসেসগুলো, এবং এইভাবে সেই প্রসেসগুলোকে কালেক্ট করার পর সেই প্রসেসগুলো জেনে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, সেটা এই ইনকাম এবং এজের বেসিসে আমি কিছুটা ফলো করতে পারি, যে কিভাবে, কোথায়, কত পার্সেন্ট কিভাবে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কতটা রিস্ক নেওয়া যেতে পারে, কতটা রিস্ক না নেওয়া যেতে পারে। তো এইভাবে কমপ্লিট স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার আমরা দেখব যে আমরা ইনভেস্টমেন্ট করব কতটা। ধরুন আমি ইনভেস্টমেন্ট করব কতটা, যেটা আমরা সবাই জানি 50-30-20 রুলস। 50% আমার বেসিক নেসেসিটিস, আমি যা ইনকাম করি তার 50% আমাকে বেসিক নেসেসিটিজের জন্য ভাগ করে নিতে হয়, যেমন রেন্ট, ইলেকট্রিসিটি, বাড়ি ভাড়া, এই ধরনের যে বেসিক নেসেসিটিস, সেগুলো 50%-এ বরাদ্দ থাকে। আর 30% এন্টারটেনমেন্ট, ধরুন বিভিন্ন ধরনের এদিক ওদিক ঘুরতে যাওয়া, বাইরে কিছু খাওয়া দাওয়া, এইসব বিভিন্ন যে রিল্যাক্সেশন 30%-এর জন্য থাকে। আর যে 20%, সেই 20% আমরা সেভিংসের জন্য দিয়ে থাকি। তার মানে যে 20% সেভিংস হবে, সেই সেভিংসটাই আমাকে এই সেভিংসের জন্য চিন্তা করতে হবে। তার মানে এই 50-30-20 রুলস হিসেবে সেভিংস বলুন, খরচাপাতি বলুন, এভাবে একটা বাজেটিং করে নিয়ে এগোনো ভালো। এরপর আমরা লাস্ট একটা কথাই বলবো, যে কখনো কারোর পোর্টফোলিও কপি করবেন না। যেটা শুরুতে বলেছি, প্রত্যেকের রিস্ক প্যাটার্ন, টাইম ফ্রেম, প্রত্যেকের যে ক্যাপাসিটি আছে রিস্ক নেওয়ার, সেটা সবার একরকম নয়। কে কতটা রিস্ক নিতে পারবে, কে কত সময়ের জন্য ইনভেস্টমেন্ট করবে, কে কতটা রিটার্ন আশা করে, এটা প্রত্যেকের যে যার ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকে যে যার নিজের মতো করে দেখার চেষ্টা করে, কখনো কারোর মতো হয় না। তো সুতরাং আমি যে এই কমপ্লিট প্রসেসটা বললাম, যদি এই প্রসেসটা আমি নিজে জেনে যাই, তো আমি কারোর উপর ডিপেন্ড করবো কেন? আমি নিজেই প্রপার মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে সেই মতো আমি ইনভেস্টমেন্ট করতে পারবো, যেভাবে ব্রেকআপটা আপনাদের কাছে শেয়ার করলাম।
তো বন্ধুরা, হোপফুলি এই প্রসেস খুবই ভালো লেগেছে। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে পরের ভিডিওতে। বাই বাই।